নির্বাচনের আগে সিম সংখ্যা আরও কমানোর সিদ্ধান্ত সরকারের। কমবে ধাপে ধাপে। এক এনআইডিতে কেনা যাবে সর্বোচ্চ 5টি। পহেলা জানুয়ারি থেকে কার্যকর। আপত্তি মোবাইল অপারেটরদের। বছর জুড়ে নিত্যপণ্যের বাজারে দামের উত্থান পতন। ভোক্তাকে ভুগিয়েছে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ। খানিকটা স্বস্তি দিয়েছে চিনি আর ব্রয়লার মুরগি। ভারত থেকে নেপাল আলো নেয় বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে বন্ধ বাংলাদেশের রফতানি। পাথরের ব্যবসায়ী মন্দাভাব, হতাশ ব্যবসায়ীরা। দেশের ইতিহাসে সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে স্বর্ণ। ভরি ঠেকল 2,22,000 টাকায়। বিশ্ববাজারেও রেকর্ড। আউন্সের দাম ঠেকেছে $4,420। এবং বাজেট সংকটে অচল হওয়ার মুখে ফ্রান্স। পার্লামেন্টে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ আইন প্রণেতারা। নতুন বছরের শুরুতে সরকারি কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ফরহাদুর রহমান। নির্বাচনের আগে এক ব্যক্তির নামে সিম সংখ্যা আরও কমাচ্ছে সরকার। পহেলা জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ 5টি নতুন সিম নিতে পারবেন মোবাইল গ্রাহকরা। আর যাদের নামে 6 থেকে 10টি সিম কার্ড রয়েছে সেই সংখ্যাও 5-এ নামানো হবে ধাপে ধাপে। সরকারের এই সিদ্ধান্ত বরাবরের মতোই আপত্তি তুলেছেন মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। রাস্তাঘাটে মোবাইল সিম কেনার সময় গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করছে কিছু অসাধু ব্যবসায়ী, যা দিয়ে অবৈধভাবে নিবন্ধন হচ্ছে অতিরিক্ত সিম। অনিয়মের বিষয়টি ধরা পড়েছে বিটিআরসির পর্যালোচনায়। নিয়ন্ত্রক সংস্থা দেখেছে একদিনেই একজন গ্রাহক 2-এর বেশি সিম কিনছেন, যা অস্বাভাবিক। এ অবস্থায় নির্বাচনের আগে মোবাইল কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে গেল জুলাইয়ে এক ব্যক্তির নামে সিম নেওয়ার সীমা 15 থেকে 10টিতে নামানো হয়। তারই ধারাবাহিকতায় পহেলা জানুয়ারি থেকে এই সীমা আরও কমাচ্ছে সরকার। বিটিআরসি বলছে নতুন বছরের প্রথম দিন থেকে একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্র দিয়ে নতুন করে সর্বোচ্চ 5টি সিম নিবন্ধন করা যাবে। পয়লা জানুয়ারিতে যিনি নতুন করে যাবেন সিম রেজিস্ট্রি করতে, তার নামে 5টার বেশি সিম রেজিস্ট্রি করা হবে না। বিটিআরসির তথ্য মতে বর্তমানে দেশে 6,75,92,745 জন গ্রাহকের হাতে রয়েছে 18,80,00,000-এর বেশি মোবাইল সিম। এর মধ্যে 80% নামে আছে 1 থেকে 5টি সিম কার্ড। 6 থেকে 10টি সিম কার্ড আছে 1,20,00,000 গ্রাহকের। এই যে যার কাছে 10টা সিম রয়ে গেল, উনি যখন এই সিম রিপ্লেস করার জন্য যাবেন, তখন তাকে বলা হবে যে আপনি এটা রিপ্লেস করার আগে এটাকে 5টার নিচে নামিয়ে নিয়ে আসেন। নিয়ন্ত্রক সংস্থার নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের মধ্যে। যাদের ভোটার আইডি হয় নাই তাদের জন্য কিনতে হবে, তো তারা কেমনি কিনবে? তাহলে একটা ফ্যামিলিতে আপনার বাবার থাকতে পারে, মায়ের থাকতে পারে, সেই হিসেবে যদি 4 জনের যদি এনআইডি থাকে তাহলে তো আপনি তো অলরেডি 20টা সিম ওখানেই তো রেজিস্ট্রেশন করতে পারছেন। তবে অসন্তোষ জানিয়েছে মোবাইল অপারেটররা। ল এনফোর্সমেন্ট এজেন্সি যে সিম কমালে ক্রাইম কমে যাবে, ইটস অ্যাকচুয়ালি নট দ্য কেস। সিমের দিকে না তাকিয়ে অন্যান্য ইস্যুগুলো যেটা আছে, যে আমাদের ডেটা বেসগুলোকে হার্ডেন করা। বাকি 3টা অপারেটর কিন্তু মার্কেটে টিকে থাকবে কিনা এটা আমার সন্দেহ আছে। আইওটি ডিভাইসের জন্য আলাদা নিবন্ধনের মাধ্যমে মোবাইল অপারেটরদের বিশেষ সিরিজের সিম বিক্রির অনুমোদন দেবে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রবির চিফ কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম। জনাব শাহেদ আলম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। সরকার সিম সংখ্যা কমানোর ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানতে চাই আপনাদের নেটওয়ার্ক অপারেটরদের সাথে আসলে এই ব্যাপারে আলোচনা হয়েছিল কিনা? না, আমাদের সাথে আসলে এই ব্যাপারে কোনো আলোচনাই হয়নি। আমরা অনেক পরে জেনেছি যে এটা সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিকম মিনিস্ট্রি এবং সেখান থেকে বিটিআরসির কাছে একটা আদেশ এসেছে এবং সেভাবেই ইমপ্লিমেন্টের দিকে এটা চলে গেছে। আমাদের সাথে কোনো ধরনের ডিসকাশন হয়নি এবং আমরা আসলে এটার ব্যাখ্যাও জানি না কেন এই ধরনের একটা ডিসিশন নেওয়া হচ্ছে, যেখানে আপনি জানেন যে আমরা প্রতিটা সিমের জন্য একটা সিম ট্যাক্স দিয়ে থাকি। আমার এখানে একটা বড় কাস্টমার বেজ আছে যারা সিমগুলো ইউজ করছে। হঠাৎ করে এই ধরনের একটা ডিসিশন আমাদের জন্য খুবই সারপ্রাইজিং ছিল।
সিকিউরিটি এজেন্সিগুলো কিন্তু বলছে যে যে অপরাধ, সিম সংক্রান্ত অপরাধ কিংবা সিমের সাথে এমএফএস যে সার্ভিসগুলো আছে সেসব অপরাধ এই সিমের বেশি থাকার কারণে বাড়ছে। সে ব্যাপারে আপনাদের কি মনে হয়? আসলে এখানে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি কাজ করে। আমরা অনেকেই মনে করি যে আসলে সিম নাম্বার কমিয়ে দিলেই মনে হয় ক্রাইম কমে যাবে। এই ধরনের কোনো এভিডেন্স নেই, ওয়ার্ল্ড ওয়াইডই নেই। সো আমাদের এখানে 20টা সিম ছিল, সেখান থেকে 15টা করা হয়েছে, এখন 10টা করা হচ্ছে, আবার বলা হচ্ছে এটা 5টা করা হবে। তাই বলে কি আমাদের আপনার ক্রাইম কমেছে? কমেনি। আমরা যেটা দেখেছি আসলে ক্রাইমটা অন্য জায়গায় চলে যাচ্ছে। এখানে মূল বিষয়টা হচ্ছে আসলে রেজিস্ট্রেশন নিয়ে, আপনি ঠিকভাবে রেজিস্ট্রেশন করছেন কিনা। আমরা গত প্রায় 4 বছর ধরে রিকোয়েস্ট করে আসছি যাতে আমাদেরকে ন্যাশনাল আইডি ডেটাবেসে আমাদের যে রেটিনা এবং ফেস যে রিকগনিশন আছে সেখানে অ্যাক্সেস দেওয়ার জন্য, যাতে এবং আমাদের 4টা মোবাইল অপারেটর কিন্তু রেডি, আমাদের সিস্টেম রেডি, সলিউশন রেডি, যাতে আমরা আরেকটু রোবাস্ট রেজিস্ট্রেশনটা করতে পারি। ইস্যুটা হচ্ছে কিভাবে আমি রেজিস্ট্রেশনটা করতে পারবো, কিন্তু সেদিকে নজর না দিয়ে এটা করা হচ্ছে সিম কমানোর দিকে। সিম কমালে কি হবে, আপনার এখন কিন্তু ক্রাইমটা অন্যদিকে চলে আছে, আপনার এখন ইন্টারনেট বেস ক্রাইমের দিকে চলে আছে সব কিছু। আপনার এখন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালসের মাধ্যমে কিন্তু ক্রাইম হয়, নট নেসেসারিলি সিমের মাধ্যমে। আপনার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ইউজ করার জন্য আপনার SMS, আপনার সিম ছাড়াও কিন্তু আরও অনেকভাবেই এটাকে ইউজ করা যায়। যারা ফ্রডস্টার আছে, ক্রিমিনাল আছে, তারা কিন্তু একটা অল্টারনেটিভ ওয়েতে কিন্তু সেই ক্রাইমগুলো করবে এবং আমাদেরকে সেই জায়গাগুলোতে আসলে প্রোটেক্ট করতে হবে। সিকিউরিটি এজেন্সিগুলো যেটা বলছে সেখানে আমরাও একমত যে আমাদেরকে এখানে একটা রোবাস্ট রেজিস্ট্রেশন করতে হবে। তাই বলে কিন্তু সিম কমিয়ে কি আমি আসলে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি কমাতে পারবো? অবশ্যই পারবো না, এবং এটার এভিডেন্স সবখানে আছে। এক্ষেত্রে তারা এমএফএস সার্ভিসের যে ব্যাপারটা আছে সেটির নানা সংকটের কথাও তারা বলছেন। সেই ব্যাপারে আসলে সংশ্লিষ্টতা কি আছে সিমের সাথে এই ব্যাপারটি? দেখেন, এমএফএস এর যে ইস্যুগুলো আছে সেগুলো কিন্তু এমএফএস অপারেটর যারা আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে, তাদেরকে তাদের রেজিস্ট্রেশনটা এনশিওর করতে হবে। তারা যদি আমাদের উপর ডিপেন্ড করে তাহলে কিন্তু হবে না, কারণ আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিস দেই না। যারা ফাইন্যান্সিয়াল সার্ভিস দেয় এবং তারা কিন্তু আবার আমাদের কাছ থেকেও সার্ভিস নিতে পারে, যাতে এবং একটা কোঅর্ডিনেশন হতে পারে যেখানের মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে আরেকটু রোবাস্ট করা যায়। কমিয়ে দিয়ে 10টা থেকে 5টা করে আপনি যে ক্রাইম করবে, যে ক্রিমিনালরা, তারা কিন্তু 5টাকেই আপনার ফ্রড অথবা স্টোলেন আইডেন্টিটির মাধ্যমে এই ক্রাইমগুলো করে যাবে। সুতরাং আমরা যেখানে আসলে নজর দেওয়ার দরকার সেখানে দিচ্ছি না, আমরা বারবার করে 10টা 5টার কথা বলছি। এইটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি ফোকাসটাকে একটু অন্যদিকে নিয়ে যাচ্ছেন, এবং মনে হচ্ছে যে আমরা এখানে একটা বা আমরা সরকারের পক্ষ থেকে মনে হয় অনেক সময় যে এখানে একটা স্টেপ নেওয়া হচ্ছে, বাট এই স্টেপগুলো আসলে আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটি কমাবে না, আপনার এখানে কোনো উপকারই আসবে না। কিন্তু এই যদি কমিয়ে ফেলা হয় তাহলে এই যে অপারেটরদের রাজস্ব, যারা গ্রাহক তাদের রাজস্ব কিংবা সরকারের যে কর আদায়, সেই ক্ষেত্রে প্রভাব পড়বে কি আপনাদের কাছে কি মনে হয়? মারাত্মক প্রভাব পড়বে। আপনি এই মাসেই দেখেছেন যে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কাস্টমার আবার রিডাকশন হয়েছে, কারণ আমরা অনেক সিম আমরা বার করেছি, এবং এটা যদি আরও বার করতে হয়, আমরা যদি এখন ধরেন আমি যদি এক্সাম্পল দিই, আমরা একটা এক্সারসাইজ করে দেখেছি, যদি 5টাতে আনতে হয় তাহলে প্রায় 1.5 কোটি সিম আমাকে বন্ধ করে দিতে হবে। এখন এই 1.5 কোটি সিমের জন্য সরকার প্রায় বছরে প্রায় 2.5 থেকে 3 হাজার কোটি টাকার মতন সরকারের লস হবে, কারণ এই প্রতিটা সিমের সাথে কিন্তু একটা রেভিনিউ জড়িত। আর কাস্টমার কিন্তু দেখেন নিজস্ব কিছু স্মল বিজনেস যারা রান করে তারা সিম ইউজ করে, বিভিন্ন ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস, মাল্টিপল ডিভাইস, এখন মিটারেও কিন্তু আপনার সিম লাগে। আপনি ল্যান্ড রেজিস্ট্রি করতে যাবেন সেখানে একটা ইউনিক সিম নাম্বার লাগছে, আপনি বিআরটিতে যাবেন সেখানে একটা ইউনিক সিম নাম্বার লাগছে। সো মাল্টিপল কারণেই কিন্তু সিমগুলো ইউজ করা হয়, এবং এখানে অনেকগুলো কারণ আছে কেন আপনার মাল্টিপল সিম ইউজ হয় বা 10টা বা 15টা ইউজ হয়। এখন লেজিটিমেট যারা ইউজার তাদেরকে আপনি কার্টেল করে আমাদেরও যেমন একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে, যেটা অবশ্যই ফিউচারে ইনভেস্টমেন্ট কার্টেল করবে এবং সরকারের বড় একটা রেভিনিউ এখানে ড্যান্ট হবে। একটু যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভাবি, আপনাদের মাঝে 4 জন প্রধান অপারেটর আপনারা আছেন, অসম প্রতিযোগিতা কি তৈরি হবে এটা যদি বাস্তবায়ন হয়? অবশ্যই, কারণ হচ্ছে এখানে আপনার যদি এখানে 5টা সিম বা 10টা সিম বলেন, যারা মার্কেট লিডার আছে, যে মার্কেট লিডার আছে, সাধারণত আমরা দেখেছি প্রিমিয়াম সিমগুলো অথবা আমরা যেটা প্রাইমারি সিম বলি, দুটো সিমই কিন্তু সাধারণত মার্কেট লিডারের সাথেই থাকে। সেক্ষেত্রে সেকেন্ড, থার্ড, ফোর্থ অপারেটর কিন্তু ডিপ্রায়োরিটাইজ হয়ে যাবে এবং এখানে আলটিমেটলি একটা মনোপলি তৈরি হবে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু কেউ আপনার বিবেচনায় আনছে না, কনসিডারেশনে না এনে যে ধরনের ডিসিশনগুলো আসছে, আমরা যে জন্য ফ্রাস্ট্রেটেড একটু, সেটা হচ্ছে যে কোনো ধরনের এভিডেন্স বেসড অথবা ডেটা ছাড়াই
আপনার ডিসিশন নেওয়া হচ্ছে, যেগুলো আলটিমেটলি কিন্তু আমাদের দেশের জন্য এবং আমাদের কনজিউমারদের জন্য, আলটিমেটলি সিটিজেনদের জন্য এটা একটা বড় ধরনের শঙ্কা হয়ে দাঁড়াবে ফিউচারে। এই শঙ্কার কথা যখন আপনি বললেন, বিটিআরসি কিন্তু এই যে খোলা বাজারে আপনাদের অফিসিয়াল আউটলেট ছাড়াও যেখানে আসলে সিম বেচা হয় সেখান থেকে তথ্য চলে যাচ্ছে, প্রতিবেদনে আমরা সেটি দেখলাম। এই ব্যাপারে আপনাদের আসলে কনসার্ন আছে কিনা, এটা কিভাবে হয় আসলে? জি, আমাদের অবশ্যই কনসার্ন আছে। এটা আমরা অনেক আগে থেকে রেজ করেছি যে ন্যাশনাল আইডি ডেটাবেজে প্রচুর তথ্য বাইরে চলে গেছে, আমাদেরকে এই জিনিসগুলো প্রোটেক্ট করতে হবে। দেখেন, আমরা শুধুমাত্র যখন ন্যাশনাল ডেটাবেজের সাথে কানেক্টেড থাকে, আমাদের শুধু হ্যাঁ অথবা না এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। আমি একটা সিগন্যাল পাঠাই ন্যাশনাল আইডি ডেটাবেজে যে এইটা কি সেই কাস্টমার কিনা, আমরা সেখান থেকে যখন অ্যান্সার পাই তখনই মাত্র সিমটা অ্যাক্টিভেট করা হয়। এখন ন্যাশনাল আইডি ডেটাবেজের ইনফরমেশন যখন বাইরে চলে যায়, তখন আপনি 5টা সিম দিয়ে কি হবে, বা 10টা সিম দিয়ে কি হবে, বা একটা দিয়েও কি হবে, কারণ আপনার কিন্তু ক্রিমিনালরা কিন্তু এই পুরো সিস্টেমটাকে এক্সপ্লয়েট করবে। সো আমাদের যে জায়গায় ফোকাস করা দরকার সেই জায়গাটা হচ্ছে রোবাস্ট রেজিস্ট্রেশনটা কিভাবে এনশিওর করব, এবং আমরা কিভাবে আসলে এই সিমগুলোর মাধ্যমে যে ডিজিটাল ইকোনমি আমরা তৈরি করতে যাচ্ছি, সেই ডিজিটাল ইকোনমি যাতে আমরা আসলে এস্টাবলিশ করতে পারি, আমাদের পার্সোনাল লেভেলে বলেন, ইকোনমিক লেভেলে যাতে আমরা সেই ধরনের জিনিসগুলো আমরা করতে পারি। এখন সেটা না করে আমরা আসলে ফোকাসটা করছি টোটাল ভিন্ন জায়গায়। জি, কিন্তু এই যে রেজিস্ট্রেশন সিস্টেমের কথা বললেন, সেই সময় একটা আলোচনা কিন্তু এভাবে আসে যে এই ধাপে ধাপে কমানোর যে বিষয়টা, সেটা আপনাদের কাছে কি মনে হয় চ্যালেঞ্জিং হবে কি, বা গ্রাহক কিংবা আপনারা অপারেটর আছেন যারা, তারা কি আসলে কোনো ধরনের ঝুঁকি বা কিংবা চ্যালেঞ্জের মুখে পড়বেন কিনা? অবশ্যই এখানে আমরা জেনুইন কাস্টমার হারাবো, লেজিটিমেট ইউজাররা এখানে তাদের সিমগুলো বার হয়ে যাবে, এবং অনেক ধরনের কার্টেল শুরু হবে। সিম নাম্বার ইজ এ ম্যাটার অফ চয়েস এজ ওয়েল ফর সিটিজেন্স। আমার সিটিজেনরা কে কয়টা সিম ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সেটা কিন্তু আপনাকে সেভাবে লেজিটিমেটলি আপনাকে ইউজ করতে দিতে হবে। দেখেন, যেসব দেশগুলো সিম লিমিট করেছে তাদের কিন্তু আমাদের দেশের মধ্যে এনআইডি ডেটাবেস নেই। এখন আমাদের এনআইডি ডেটাবেস থাকা সত্ত্বেও, সেখানে কানেক্টিভিটি থাকা সত্ত্বেও আমরা যখন এটা করতে পারছি না, আমরা বিভিন্ন স্টেজে ফেল হচ্ছে, তাহলে আসলে সমস্যাটা এখানে না, সমস্যাটা অন্য জায়গায়। আমরা দেখেছি পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, কেনিয়া এবং মেক্সিকোতে আপনার সিম রেজিস্ট্রেশনটা সম্পূর্ণভাবে এখন কার্যকরী আছে। কম্বোডিয়াতে কিছুদিন আগে হয়েছে। এটার মাধ্যমে কিন্তু ক্রাইম আপনি লিমিট হচ্ছে না, কিন্তু যেটা হয়েছে আপনি আইডেন্টিফাই করতে পারছেন, আপনি পিন পয়েন্ট করতে পারছেন, আপনি কিন্তু সেই ক্রিমিনাল গ্যাংগুলোকে আপনি আটকাতে পারছেন বিভিন্ন টেকনোলজি ইউজ করে। সো আমাদের কাছে মনে হয়েছে আপনি ফোকাসটা করতে হবে আমাদেরকে ঠিক ডিফারেন্ট জায়গায়। আমাদেরকে ফোকাস করতে হবে ইন্টারনেট বেস যে ফ্রডগুলো পারসিস্ট করছে সেগুলোকে কিভাবে কমানো যায়। এই ব্যাপারটা যখন আপনি বললেন, তখন আইওএস ডিভাইসের ক্ষেত্রেও তার একটু বিশেষ নীতিমালার কথা বলছেন, সেটা কিভাবে দেখছেন আপনারা এই আইওএস ডিভাইসের ক্ষেত্রে সিম সংখ্যার বিষয় সিদ্ধান্তটি? ব্যাপারটা হচ্ছে এনইআইআর আপনার হয়তো মানে অনেক পৃথিবীর অনেক দেশে এনইআইআর আছে, একটা ডেটাবেস ক্রিয়েট হবে, সেখানের মধ্যে আমরা স্টোলেন ফোন এবং আমরা যেসব ইললিগাল ফোন যেগুলো আছে সেগুলো আমরা বার করতে পারবো। কিন্তু এখানে আমাদের একটা ছোট অবজারভেশন ছিল আগে, সেটা হচ্ছে যে এই আইওএস ডিভাইসগুলোর সাথে যাতে কোনোভাবেই আপনার এনআইডিটাকে ট্যাগ করা না হয়, কারণ এনআইডির সাথে ট্যাগ করলে এটা কনজিউমারদের জন্য, সিটিজেনদের জন্য একটা অনেক ধরনের একটা ইনকনভিনিয়েন্স তৈরি হবে। এবং একটা সেকেন্ডারি মার্কেট যেটা আছে, সেখানে যে কয়েক লাখ আপনার যারা এটার মাধ্যমে আর্ন করছে, যেসব ফোন দোকানগুলো আছে, তারা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। সুতরাং আমাদেরকে একটু হলিস্টিকলি জিনিসটা দেখা দরকার যে আমরা একদিকে যেমন আমরা সিম লাগবে, আমরা ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে, আমরা ডিজিটাল ইকোনমির দিকে এগিয়ে যাব, সেই সাথে কিন্তু আমাদেরকে প্রোটেকশনটাও করতে হবে। আমাদেরকে প্রাইভেসি যেমন প্রোটেকশন করতে হবে, আমাদের বিভিন্ন ক্রাইম যেগুলো হচ্ছে, ইন্টারনেট বেস ফ্রড যেগুলো হচ্ছে, সেগুলো আমাকে থামাতে হবে। সো এটা একটা হলিস্টিকলি আমাদের সাথে যদি ডিসকাশন করা হতো, তাহলে সেক্ষেত্রে আমরাও কিছু কিন্তু আইডিয়া শেয়ার করতে পারতাম, এবং সেভাবে একটা ডিসকাশনের মাধ্যমে জিনিসটা হতো। কিন্তু সেটা হয়নি। আমরা দেখেছি যে এটা অনেকটা উপর থেকে নির্দেশনা আসছে এবং সেভাবে করে প্রতিপালন হচ্ছে, যার কারণে এই ধরনের একটা অ্যাব্রাপ্ট ডিসিশন তৈরি হয়েছে, যেটার কোনো লিগ্যাল কোনো বেসিসই নেই। ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার। আমরা এই বিষয়ে হয়তো বা আবারও আলোচনার সুযোগ পাবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। সরকারের সিম সংখ্যা কমানোর বিষয়ে যে নতুন সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে আলোচনা করছিলাম। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রবির চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার জনাব শাহেদ আলম। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গেল 5 মাসে রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে 127 কোটি টাকা কম আদায় হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার মমতাজ আহমেদ বাপি। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দরে
আমদানি রপ্তানি কার্যক্রম একেবারেই স্বাভাবিকভাবেই চলছে। স্বাভাবিক গতিতে চললেও আমদানি রপ্তানি অনেকটা কমে গেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এখানকার যে আমদানিকারকরা আমদানি পণ্য আমদানি করে থাকে তারা আমাদেরকে জানিয়েছে যে এই অস্থিরতার মধ্য দিয়েও ভোমরা বন্দরের আমদানি যেমন স্বাভাবিক আছে, রাজস্ব আদায়ও তেমনি স্বাভাবিক আছে। গত 5 মাসে, চলতি অর্থ বছরের গত 5 মাসে তাদের রাজস্ব আদায় হয়েছে 512 কোটি 47 লাখ টাকার রাজস্ব। এই রাজস্ব আদায় হলেও এটি কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। 127 কোটি টাকার রাজস্ব কম আদায় হয়েছে তাদের লক্ষ্যমাত্রার চেয়ে। আমরা এ ব্যাপারে জানতে চেয়েছি আমদানিকারকদের কাছে তাদের এখানে কি সমস্যা, কেন এই লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। তারা জানিয়েছে এখানে অবকাঠামো উন্নয়নের ধীর গতির কথা, তারা জানিয়েছে এই রাজনৈতিক কিছুটা অস্থিরতার কথা, তারা জানিয়েছে যে এখানে কাস্টম হাউস ঘোষণা হলেও কমিশনার নিয়োগ হয়নি আজও। কমিশনার নিয়োগ হলে আমদানি পণ্যের সংখ্যা যেমন বাড়বে, বাড়বে রাজস্ব, একই সাথে বাড়বে এই বন্দরের হাজার হাজার শ্রমিকের অন্যের সংস্থান। এই অন্যের সংস্থান বাড়বে বলে আমাদের আমদানিকারক সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে। তারপরও কাস্টম আমাদেরকে সর্বশেষ জানিয়েছে যে এভাবেই চললে আগামী 7 মাসের মধ্যে লক্ষ্যমাত্রা চেয়েও আরো বেশি রাজস্ব আদায় হবে যদি কমিশনার নিয়োগ করা যায়। এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে। একীভূত হওয়া 5 ব্যাংকের শেয়ার হোল্ডারদের শেয়ার মূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর উপর কর্তৃত্ব হারাচ্ছেন মালিকরা। একই সঙ্গে 5 ব্যাংকের এসেট লাইবিলিটি হস্তান্তর প্রক্রিয়াতে আর কোনো বাধা থাকলো না। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে এর মধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের এই হস্তান্তর প্রক্রিয়া নিয়ে চুক্তি স্বাক্ষরিত হবে। গত 5 নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলে বাংলাদেশ ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণা করার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। তবে পুঁজিবাজারে থাকা সাধারণ শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়ে ভেবে দেখার কথা জানায় অর্থ মন্ত্রণালয়। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সপ্তাহের 3য় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এই মুহূর্তে পরিস্থিতি জানাতে চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। আমরা যেটি দেখতে পাচ্ছি গতকালকে অর্থাৎ শেষ কার্যদিবসে যে লেনদেনের পরিস্থিতি ছিল ঊর্ধ্বমুখী, একই ধারা আজকেও আমরা দেখতে পাচ্ছি যে 3 সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় আজকের লেনদেন চলছে। আমরা দেখতে পাচ্ছি ডিএসসি এক্স অর্থাৎ প্রধান সূচকে যে পরিবর্তন সেটি দেখা যাচ্ছে। এখন পর্যন্ত 1 ঘন্টা 22 মিনিট লেনদেন হয়েছে, 19 পয়েন্ট বেড়েছে। ডিএসসি এক্স প্রধান সূচক দাঁড়িয়েছে 4854.14 পয়েন্টে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে ডিএসসি সরিয়া সূচক সেটির ক্ষেত্রে 3.71 পয়েন্ট বেড়ে এটি আসলে এখন অবস্থান করছে 1010.50 পয়েন্টে। আর বাছাইকৃত যে 30টি সূচক রয়েছে সেক্ষেত্রে 7.93 পয়েন্ট বেড়ে আমরা এখন দেখতে পাচ্ছি সেটি 1879.28 পয়েন্টে অবস্থান করছে। এবং এই যে আসলে সূচকের অবস্থান, এই ক্ষেত্রে লেনদেন হচ্ছে 166 কোটি 12 লাখ টাকার লেনদেন হয়েছে। এবং শেয়ারের যে দাম ওঠানামা সেটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 208টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 78টি, আর অপরিবর্তিত রয়েছে 90টি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য। এবং যেটি আসলে আমরা দেখি সকালবেলা থেকে এই শেয়ার বাজারের যে পরিস্থিতি, সকালে শুরু করার পর থেকে কিছুটা ঊর্ধ্বমুখী এবং পরে একটু ফ্লাকচুয়েশন হওয়ার কারণে যেটি দেখা গেছে, এরপরে দেখছি আমরা শেষ পর্যন্ত এটি ঊর্ধ্বমুখী ধারায় অব্যাহত রেখেছে। আর গত সব কার্যদিবসের শেয়ার বাজারের লেনদেনের পরিস্থিতি যদি একটু জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি গত কার্যদিবসে আমরা দেখেছি যে
395 কোটি 94 লাখ টাকার শেয়ার লেনদেন আসলে হয়েছে। আমরা এবার একটু জানতে চাই যে এখন পর্যন্ত যারা আসলে দাম পেয়েছেন সর্বোচ্চ 20টি কোম্পানির শেয়ারের মূল্যের কি অবস্থা। এই ক্ষেত্রে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এখন পর্যন্ত সবচেয়ে বেশি তারা শেয়ার বিক্রি করেছে। তারা 17 কোটি 31 লাখ টাকা শেয়ার এখন পর্যন্ত বিক্রি করেছে এবং তাদের প্রতিটি শেয়ারের সর্বোচ্চ মূল্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি 112 টাকা 60 পয়সায় এবং সেটি গতকালকে যেটি ছিল 108 টাকায়। ওই দাম থেকে আজকে যে দামটা বেড়েছে সেটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। আমরা একটু সিমটেক্সের কথা একটু জানতে চাই। দ্বিতীয় অবস্থানে আছে, তাদের শেয়ার এখন পর্যন্ত 14 কোটি 86 লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে এবং তাদের যে শেয়ারের সর্বোচ্চ মূল্য এবং বর্তমান যে পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতিতে 22 টাকা 80 পয়সা তাদের প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। এবং রহিম টেক্সটাইলের কথা যদি বলি, তাদের গতকালকে অর্থাৎ শেষ কার্যদিবসে 230 টাকা 80 পয়সায় তাদের শেয়ার বিক্রি শেষ করেছিল, সেটি আজকে 233 টাকা 90 পয়সায় কিন্তু তারা এই এখন বিক্রি করছে তাদের প্রতিটি শেয়ার। অর্থাৎ এই প্রতিষ্ঠানের শেয়ারের প্রতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের শেয়ারের প্রতি আগ্রহ বিনিয়োগকারীদের বেড়েছে। এছাড়া সাইহাম কটেজ এবং আরেকটি প্রতিষ্ঠান SPCL তাদের প্রতিষ্ঠানের তারা এই দুই প্রতিষ্ঠান কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে। তো যে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সেই ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। তো এই ছিল এখনকার মতো ডিএসসির ওয়েবসাইট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। গত জুলাই নভেম্বর 5 মাসে সৌদি আরব থেকে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে। এ সময় $205 কোটি রেমিটেন্স পাঠিয়েছে ওই দেশের প্রবাসীরা। সৌদি আরবের পেছনে রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। গেল নভেম্বর মাসে দেশে এসেছে মোট $289 কোটি প্রবাসী আয়। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে সর্বোচ্চ $43 কোটি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি অর্থ বছরের প্রথম 5 মাস হিসাবেও সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে সৌদি আরব থেকে। জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরো BMETর তথ্য 21 ডিসেম্বর পর্যন্ত চলতি বছর দেশটিতে গেছে 7,22,635 জন প্রবাসী শ্রমিক। জুলাই নভেম্বর গেল 5 মাসে দ্বিতীয় সর্বোচ্চ $167 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন যুক্তরাজ্য থাকা প্রবাসী শ্রমিকরা। তবে একক মাস হিসেবে গেল মাসে প্রবাসী আয় পাঠানো শীর্ষ 10 দেশের তালিকায় যুক্তরাজ্যের অবস্থান তৃতীয়। 21 ডিসেম্বর পর্যন্ত চলতি বছর 140 জন শ্রমিক দেশটিতে গেছে বলে তথ্য BTME এর। তৃতীয় স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে জুলাই নভেম্বর সময়ে এসেছে $158 কোটি। একক মাস হিসেবে গেল মাসে প্রবাসী আয় পাঠানো শীর্ষ 10 দেশের তালিকায় দেশটির স্থান দ্বিতীয়। আর দেশটিতে 21 ডিসেম্বর পর্যন্ত 12,989 জন প্রবাসী শ্রমিক গেছেন। জুলাই নভেম্বর সময়ে চতুর্থ সর্বোচ্চ $143 কোটি রেমিটেন্স এসেছে মালয়েশিয়া থেকে। একক মাস হিসেবে প্রবাসী আয় পাঠানো শীর্ষ 10 দেশের তালিকায় দেশটি রয়েছে চতুর্থ স্থানে। দেশটিতে 21 ডিসেম্বর পর্যন্ত 3010 জন প্রবাসী শ্রমিক গেছেন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে $103 কোটি। একক মাস হিসেবেও দেশটি রয়েছে পঞ্চম স্থানে। 21 ডিসেম্বর পর্যন্ত চলতি বছর দেশটিতে 9 জন প্রবাসী শ্রমিক গেছেন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর 30.77% বেড়েছে ডালের দাম বেড়েছে চাল, আটার। তবে 30% কমেছে চিনিতে। বছর জুড়ে ঊর্ধ্বমুখী থেকেছে ভোজ্য তেল, স্বস্তি দিয়েছে ব্রয়লার মুরগি। আর ভোক্তাকে ভুগিয়ে বছর শেষ করতে যাচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ ও মশলার বাজার। খাদ্যপণ্যের দাম প্রায় 11% বৃদ্ধির চাপ নিয়ে চলতি বছর শুরু করেন ভোক্তারা। উৎপাদন ও চাহিদা যোগানে কোনো সংকট না থাকলেও জানুয়ারিতেই বাড়ে চালের দাম, মার্চে হয় আরও ঊর্ধ্বমুখী। মের মাঝামাঝি কিছুটা কমলেও আবারও চড়ে বসে জুলাই মাসে। অক্টোবরে কিছুটা কমে উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে চালের বাজার। মার্চে মসুর ডালের দাম কেজিতে 25 টাকা পর্যন্ত কমতিতে স্বস্তি মিললেও বছর শুরুতে 130 টাকা কেজি দরের পণ্যটি শেষ মাসে কিনতে রাজধানীবাসীকে গুনতে হয়েছে 170 টাকা। অস্থিতিশীলতা না দেখালেও ঊর্ধ্বমুখী প্রবণতায় বছর শেষ করতে যাচ্ছে আটা। বোতলজাত সয়াবিন তেলের সংকট ভোক্তাকে ভুগিয়েছে ফেব্রুয়ারিতে। নির্ধারিত দামের চেয়ে 25 টাকা পর্যন্ত বেশিতে প্রতি লিটার বিক্রির অভিযোগ মেলে। দাম বৃদ্ধির যুক্তিতর্কে মার্চে জোরালো হয় ব্যবসায়ী মন্ত্রণালয়ে আলোচনা। এপ্রিলে আসে লিটারে 14 টাকা বাড়ানোর ঘোষণা। ডিসেম্বরে লিটারে আরও 6 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। তবে বছর জুড়েই ভোক্তাকে স্বস্তির খবর দিয়েছে চিনি। রমজানে 115 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হওয়া পণ্যটি বছরের শেষ মাসে নেমেছে 100 টাকায়।
মজাদার মশলার বাজার বছর জুড়ে থেকেছে অস্থিতিশীল। রোজার মাস মার্চে ৬,০০০ টাকা কেজিতে উঠে যায় এলাচ। জিরা বিক্রি হয় ৭৫০ থেকে ৮০০ টাকায়। কোরবানি ঘিরে জুনে চাহিদা বাড়লেও পর্যাপ্ত সরবরাহে কমে আসে দাম। বছরের বাকি সময়ে থাকে স্থিতিশীল। স্বাভাবিক চাহিদা যোগানে বছর শুরু করলেও এপ্রিলে এসে সরবরাহ সংকটে পড়ে পেঁয়াজ। ১৫ টাকা বেড়ে কেজি উঠে যায় ৬৫ টাকায়। আগস্টে আরেক দফা বেড়ে হয় ৭৫ থেকে ৯০ টাকা। সেপ্টেম্বরে দাম কমে ৬০ থেকে ৬৫ টাকা হলেও নভেম্বরের শুরুতে দাম হয় লাগামহীন। প্রতি কেজি বিক্রি হয় ১৩০ টাকায়। আমদানির খবরে ১১০ টাকা নামলেও ডিসেম্বরে চড়ে বসে ১৫০ টাকায়। বছরের মাঝামাঝি হঠাৎ দাম বৃদ্ধির জোয়ারে গা ভাসায় কাঁচামরিচ। জুলাইয়ে বিক্রি হয় ৩৫০ টাকা কেজি দরে, আগস্টে থাকে ৪০০-তে। সেপ্টেম্বর থেকে কমতে কমতে ডিসেম্বরে নামে ৩০ টাকায়। রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ায় মার্চে প্রতি কেজি ব্রয়লারের দাম হয় ২১০ থেকে ২২০ টাকা। জুনে নেমে আসে ১৫০ টাকায়। জুলাইয়ে বেড়ে ১৮০ টাকা হলেও ডিসেম্বরে আবারও নামে ১৫০-এ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড়ের স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক হলেও কমেনি ব্যবসায়ীদের দুশ্চিন্তা। নির্বাচনের আমেজে বন্ধ আছে অনেক কনস্ট্রাকশনের কাজ, তাই কমেছে পাথরের চাহিদা ও বিক্রি। এদিকে নেপালে বাংলাদেশের আলু রফতানিও কমে যাওয়ায় হতাশ ব্যবসায়ীরা। বিস্তারিত সোহাগ হায়দারের রিপোর্টে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে ভারত, নেপাল ও ভুটানে পণ্য আমদানি রপ্তানির জন্য। নির্বাচনের কারণে দেশের বিভিন্ন এলাকায় কনস্ট্রাকশন সাইটের কাজ অনেকটা কমে গেছে। সেই সঙ্গে কমেছে আমদানি করে আনা পাথরের চাহিদা ও বিক্রি। ঠিকাদারদের কোনো কাজ নাই, নতুন কোনো টেন্ডার নাই। এই জন্য আমাদের পাথরের উপর নির্ভরশীল এই পোর্ট। পাথর সেরকম একটা সেল হচ্ছে না। যে মালগুলা নিয়ে আসতেছি আমরা, এই মালগুলা বিক্রি বর্তমান হয় না। সামনে ইলেকশন, এই ইলেকশনের কারণে কাজ কাম নাই। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি রপ্তানি হলেও 10 ডিসেম্বর থেকে বন্ধ নেপালে বাংলাদেশি আলু রপ্তানি। ভারত থেকে আলু সংগ্রহ করায় বিপাকে আলু ব্যবসায়ীরা। আলু রপ্তানিটাও বন্ধ হয়ে গিয়েছে নেপালে। সেখানে নেপাল ভারত থেকে আমদানি করার কারণে সেখানেও ব্যবসায়ীরা আরেকটু দুশ্চিন্তার মুখোমুখি আছে। কর্তৃপক্ষ বলছে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক। নতুন মৌসুমে আলুর ফলন ভালো হলেই বাড়বে রপ্তানির হার। বাংলাবান্ধা স্থলবন্দর থেকে যে রপ্তানির যে কার্যক্রম, আমদানির কার্যক্রম, এটা স্বাভাবিক রয়েছে। নেপালে যেই আলুটা রপ্তানি হতো এটা কম দামে ভারত থেকে এখন নেপালের লোকজন নিচ্ছে। আমরা আশা করছি যে চলতি মৌসুমে যখন আলু হারভেস্ট হবে পুনরায় আমাদের এই যে বাংলাদেশ থেকে আলু রপ্তানি হবে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রতিদিন 200 থেকে 250 ট্রাক বোল্ডার পাথর আমদানি হচ্ছে। চলতি অর্থ বছরে এ বন্দর দিয়ে মোট 50,253 মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ফোরাম BIF এর বিজনেস কেস প্রতিযোগিতা ভাইটালাইজার্স 3.0 এর চ্যাম্পিয়ন হয়েছে টিম ফর্মুলা। সোমবার ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজন করা হয়। দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে তারা এই শিরোপা অর্জন করে এবং পুরস্কার হিসেবে জিতে নেয় 1,25,000 টাকা। একাডেমিক জ্ঞানকে বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধানের প্রয়োগের লক্ষ্য নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিচারক প্যানেলে ছিলেন নাভানা গ্রুপের গ্রুপ সিইও ওয়াহেদ আজিজ, নেক্সট জবস লিমিটেডের সিবিও শোয়েব হাসান, ফেয়ার ইলেকট্রনিক্সের বিজনেস হেড মশিউর রহমান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির হেড অফ HR হাসনাইন মামুন এবং সিনজেন্টার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট সৈয়দ নুরুজ্জামান ফয়সাল। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল সময় মিডিয়া লিমিটেড। এবার মুক্ত বাজারের খবর। স্বর্ণমূল্যের নতুন রেকর্ড হলো বিশ্ববাজারে। প্রতি আউন্সের দাম ঠেকেছে $4,420, যা এ যাবৎকালের সর্বোচ্চ। আর প্রতি আউন্স $69 বেশিতে লেনদেন হয়ে দামের রেকর্ড গড়েছে রূপাও। বিশ্ববাজারে বরাবরই নিজের কদর ধরে রেখেছে মূল্যবান ধাতু স্বর্ণ। প্রথমবারের মতো সোমবার বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের লেনদেন হয়েছে $4,420। বিশ্লেষকরা বলছেন আগামী বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদ আরও কমার আশায় বাড়ছে মূল্যবান এই ধাতুর দাম। প্রতি আউন্স $2,600 দাম নিয়ে স্বর্ণের এবছর শুরু হলেও ভূরাজনৈতিক উত্তেজনা, ট্রাম্পের শুল্ক নীতি ও মার্কিন ব্যাংকগুলোর সুদ হার কমানোর সম্ভাবনা উস্কে দিয়েছে স্বর্ণের বাজার। নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা যেমন ঝুঁকছেন মূল্যবান এই ধাতুর দিকে, তেমনি রিজার্ভ বাড়াতে বিভিন্ন দেশ স্বর্ণকেই করেছে সম্পদ। তাই এবছর 68% বেশি বেড়েছে দাম, যা 2079 সালের পর সর্বোচ্চ।
দাম বেড়েছে রূপারও, চলতি বছর বেড়েছে 138% পর্যন্ত। 22 ডিসেম্বর প্রতি আউন্স $59.44 হয়ে দামের নতুন রেকর্ড গড়েছে ধাতুটি। অন্তরা সেন, সময় সংবাদ। এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম আবার বাড়ছে। এবার ভরিতে এক লাফে প্রায় 4000 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। তাতে মঙ্গলবার থেকে ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে খরচ করতে হবে 2,22,083 টাকা। দেশের ইতিহাসে এটি স্বর্ণের সর্বোচ্চ দর। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,11,993 টাকা, 18 ক্যারেট 1,81,725 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,51,399 টাকা। চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম মোট 88 বার সমন্বয় করা হয়েছে, যেখানে দাম বাড়ানো হয়েছে 61 বার আর কমেছে মাত্র 27 বার। বাজেট সংকটে অচল হওয়ার মুখে ফ্রান্স সরকার। 2026 সালের বাজেট নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে দেশটির পার্লামেন্ট। দুই কক্ষের আইন প্রণেতাদের যৌথ কমিটি বাজেট বিল নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তাই নতুন বছরের শুরুতে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে সরকারি কর্মকাণ্ড চালু রাখতে পার্লামেন্টে একটি জরুরি আইন পাশ করাতে চাচ্ছে। দেশটির মুখপাত্র জানান, এই বিশেষ আইন জানুয়ারি পর্যন্ত সরকারি ব্যয়, কর আদায়, ঋণ কার্যক্রম চালু রাখবে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়া লোকোনোর উদ্যোগে আনা এই আইনটি স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্টে অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার মার আ লাগোতে এই বিশাল যুদ্ধজাহাজ তৈরির কথা জানান তিনি। এটি তার ঘোষিত গোল্ডেন ফ্লিট ভিশনের অংশ। তবে বাস্তবতা হচ্ছে, মাত্র 1 মাস আগেই বিলম্ব ও খরচ বেড়ে যাওয়ায় একটি ছোট যুদ্ধজাহাজ প্রকল্প বাতিল করা হয়। ফোর্ড ক্লাস বিমানবাহী রণতরী এবং কলম্বিয়া সাবমেরিন প্রকল্পেও একই ধরনের সমস্যার মুখে পড়ে মার্কিন নৌবাহিনী। এর মধ্যে ট্রাম্প জানিয়েছেন, নতুন যুদ্ধজাহাজের নকশায় তিনি নিজেও সরাসরি যুক্ত থাকবেন। বিশ্লেষকদের মতে, সমুদ্রের শক্তি দেখাতে যুক্তরাষ্ট্রকে আবারও শীর্ষে দেখাতে চান ট্রাম্প। ইতালির মিলানে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস 2025 উদযাপন করা হয়েছে। উত্তর ইতালির 8টি প্রদেশ থেকে প্রায় 1.5 লাখ প্রবাসী, পেশাজীবী, ব্যবসায়ী, ছাত্র ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশ নেন। কনসুলেট জেনারেল রফিকুল আলম বলেন, ইতালি প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে রেমিটেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি অবৈধ অভিবাসন ত্যাগ করে বৈধ পথে অভিবাসন সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে ইতালির বিভিন্ন প্রদেশ থেকে আগত বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়িক অতিথিরাও উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের আগে সিম সংখ্যা আরও কমানোর সিদ্ধান্ত সরকারের। কমবে ধাপে ধাপে। এক এনআইডিতে কেনা যাবে সর্বোচ্চ 5টি, 1 জানুয়ারি থেকে কার্যকর। আপত্তি মোবাইল অপারেটরদের। বছর জুড়ে নিত্যপণ্যের বাজারে দামের উত্থান পতন। ভোক্তাকে ভুগিয়েছে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ। খানিকটা স্বস্তি দিয়েছে চিনি আর ব্রয়লার মুরগি। ভারত থেকে নেপাল আলু নেওয়ায় বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে বন্ধ বাংলাদেশের রফতানি। পাথরের ব্যবসায়ও মন্দাভাব, হতাশ ব্যবসায়ীরা। এ ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আলিফ। ধন্যবাদ ফরহাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।